শান্তিনগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রহিমা নামের একটি মহিলা বাস করত। তার দুজন ছেলে ছিল। তাদের নাম ছিল লালু আর শালু। তাদের বাবা অনেক আগেই মারা যায়। একদিন রহিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন লালু তার মাকে বলে, মা, ও মা, কি হলো তোমার? এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যে? না রে বাবা, কিচ্ছু হয়নি আমার, শুধু শরীরটা একটু খারাপ লাগছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এই বলে লালু বাজারে চলে গেল আর কিছু ওষুধ কিনে আনলো আর তার মাকে খাইয়ে দিল। এভাবে কিছুদিন চলে গেল। লালু ছিল অনেক ভালো। সে তার মাকে অনেক ভালোবাসতো আর তার অনেক খেয়াল রাখতো। আর শালু ছিল অনেক হিংসুটে, কারো সাথে ভালো ব্যবহার করতো না। আর একদিন হঠাৎ করে রহিমা অসুস্থ হয়ে পড়ে। মা, এ কি হলো তোমার? আজকে তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে। চলো মা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে বাবা, ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। আমার যে অনেক খারাপ লাগছে। তোদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো, কি বলবে তুমি? আমি চাই তোরা দুই ভাই সব সময় একসাথে থাকবি, কখনো ঝগড়া করবি না, সব সময় মিলেমিশে থাকবি। এই কথা বলেই তাদের মা মারা গেল। লালু আর শালু কান্না করতে লাগলো। মা, তুমি কেন চলে গেলে মা? আমরা যে এখন একা হয়ে গেলাম মা। এভাবে কাঁদিস না দাদা, যা হবার তা তো হয়ে গেছে। চল, এবার সবকিছুর ব্যবস্থা করে ফেলি। এরপর তারা দুই ভাই তার মাকে মাটি দিয়ে দেয়। আর এরপর অনেক দিন কেটে যায়। তখন লালু শালুকে বলে, শালু, চল বাহিরে যাই। আমাদের যে একটা কাজের ব্যবস্থা করতে হবে। কাজ না করলে আমরা খাবো কি? হ্যাঁ দাদা, তুমি ঠিক কথাই বলেছো। চলো, আমরা কোনো কাজের ব্যবস্থা করে আসি। এরপর তারা দুজন বাহিরে বের হলো আর মোড়ল মশাইয়ের বাড়িতে গেল। কিন্তু মোড়ল তাদের কোনো কাজের সন্ধান দিল না। তখন তারা দুই ভাই হাঁটতে লাগলো। তখন শালু বলল, দাদা, মোড়ল চাচা যে আমাদের কোনো কাজ দিল না, এখন আমরা কি করব? জানি না রে শালু, এখন আমরা কি যে করব। চল, আর একটু সামনে গিয়ে দেখি। এসব বলে তারা দুজন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের কাছে চলে গেল। তখনই শালু বলে উঠল, আরে দাদা, আরো কোথায় যাচ্ছিস? সামনে তো বিশাল বড় জঙ্গল, আর ভিতরে যাওয়া যাবে না। চল, ওই গাছটায় গিয়ে বসি। আচ্ছা, চল। এরপর তারা সে গাছটায় গিয়ে বসে পড়ল। তখনই সেখানে একটি বুড়ি চলে এলো। বাবা, আমাকে কিছু খেতে দাও বাবা, আমার যে অনেক খিদে পেয়েছে। আমরা তো নিজেরাই না খেয়ে আছি, আপনাকে আবার কি খেতে দিব? যান তো এখান থেকে। আরে শালু, এভাবে কেন কথা বলছিস? উনিও তো আমাদের মতোই অভাগী। ওনার সাথে এভাবে কথা বলিস না। এই যে বুড়িমা, আসলে আমাদের কাছে কোনো খাবার নেই। আমরা একটা কাজের খোঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। আচ্ছা বাবা, ঠিক আছে। তবে তোরা যদি বাসায় কোনো জমিতে কাজ করিস, তাহলে আমার এই তরমুজের বীজটা নে। তরমুজের বীজ?
হ্যাঁ, এই বীজগুলো রোপণ করে দিবি, তাহলে দেখবি অনেক ভালো তরমুজ হবে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই বীজগুলো দেওয়ার জন্য। চল শালু, এখন আমরা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। তারপর তারা বাসায় চলে যায় আর তাদের একটি জমিতে বীজগুলো রোপণ করে দেয় আর সেগুলোতে পানি দিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে অনেক দিন চলে যায়। সেই বীজগুলো থেকে গাছ বের হয়। দেখ দাদা, বীজগুলো থেকে যে গাছ বেরিয়েছে, আর কদিন গেলেই তরমুজ হবে। আমি যে তরমুজ খাবো, অনেক মজা লাগছে রে দাদা। আর এগুলো বিক্রিও করে দিব, তাহলে অনেক টাকা পাবো। বিক্রি করার কথা পরে ভাবসালু, আগে ভালোভাবে তরমুজ হতে দে। আগে তরমুজ হতে তো দে, তারপর দেখ আমি কি করি। এভাবে কিছুদিন চলে গেল। আস্তে আস্তে সবগুলো তরমুজ বড় হয়ে গেল। এসব দেখে তারা দুই ভাই অনেক খুশি হয়ে গেল। তখন লালু বলে উঠল, বাহ, তরমুজগুলো তো বেশ ভালোই বড় হয়েছে। এই তরমুজগুলো আমাদের গ্রামের সকলকে খাওয়াবো, আর সবার কাছ থেকে দোয়া চাইবো। তাহলে পরের বার থেকে আরো বেশি করে তরমুজ ধরবে, আর সেগুলো ভালো হবে। এসব তুই কি বলছিস দাদা? সবাইকে দিবি মানে? সবাইকে দিলে আমরা কি বিক্রি করব? না না দাদা, এগুলো তরমুজ কাউকেই দেয়া যাবে না। আমাদের প্রথম ফলন আমরা সবাইকে দেব। না দাদা, আমি কাউকেই দিব না। আর তুই যদি দিতেই চাস, তাহলে তুই তোর ভাগেরটাই দে। তুই এখানে ভাগ কোথায় পেলি? এখানে আমারও ভাগ আছে, কারণ ওই বুড়িমা সব বীজগুলো তোকে দেয়নি, আমাকেও দিয়েছে, বুঝলি? এসব বলে লালু আর শালুর মাঝে ঝগড়া লেগে যায়। তখনই লালু বলে ওঠে, না শালু, তুই এমনটা করতে পারিস না। মা মারা যাওয়ার আগে বলেছিল তুই আর আমি যেন সব সময় একসাথে থাকি, আর এখন তুই কিনা এসব কথা বলছিস। হ্যাঁ দাদা, এসব কথা বলা ছাড়া আমার আর কিছু করার নেই। লালু তার ভাইকে অনেক বুঝায়, কিন্তু শালু তার ভাইয়ের কোনো কথাই শোনে না। তখন লালু সেখান থেকে অর্ধেক ভাগের তরমুজ শালুকে দিয়ে দেয়, আর শালু সে তরমুজগুলো বিক্রি করে দেয়। আর অন্যদিকে লালু সবাইকে দিয়ে দেয়। পরের বার লালু আর শালু দুজনেই তরমুজের চাষ করে, কিন্তু শালুর তরমুজ ভালো হয় না। এ কি রে দাদা, তোর তরমুজগুলো এত ভালো হলো, কিন্তু আমারগুলো ভালো হলো না কেন? এগুলো হলো সবারই দোয়া, যার কারণে এমন তরমুজ হয়েছে আমার জমিতে। এসব বলে লালু সেখান থেকে চলে গেল, আর শালু তার ভুলগুলো বুঝতে পারলো। আমার এরকম করা একদম উচিত হয়নি। আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম, অন্যের কথা একদম ভাবিনি, তাই আমার এরকমটা হলো। অন্যদিকে লালু সেই সবগুলো তরমুজ বিক্রি করে ভালো টাকা পেল আর সুখে শান্তি। গোবিন্দপুর নামক একটি গ্রামে মিনা তার মায়ের সাথে বাস করত। তারা ছিল অনেক গরিব। মিনার মা অন্যের বাড়িতে কাজ করত, আর এভাবেই তাদের সংসার চলতো। একদিন মিনার মা মিনাকে বলে, মা মিনা, মিনা। হ্যাঁ মা, বলো, কি হয়েছে, ডাকছো কেন? মা, আমি কাজে চলে গেলাম, তুই বাসাতেই থাক মা। আচ্ছা মা, ঠিক আছে। তারপর মিনার মা কাজে চলে যায়, আর মিনা বাড়িতেই থাকতে লাগে। কিছুক্ষণ পর মিনা বলে, বাড়িতে একা একা ভালো লাগছে না, যাই বাইরে গিয়ে একটু খেলে আসি। এই বলে মিনা বাইরে খেলতে গেল।
আর বন্ধুদের সাথে খেলতে লাগলো। সন্ধ্যা হয়ে গেল। মিনার মা বাড়িতে এলো আর মিনাকে বলল, কিরে মা, কি করছিস? কিছু না মা, তোমার জন্য অপেক্ষা করছি। আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আচ্ছা দাঁড়া, আমি রান্না করছি, একটু অপেক্ষা কর। এরপর মিনার মা রান্না করতে গেল। আর রান্না করে তারা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা। মারে, আজকে তো তোর স্কুল খোলা, যা যা স্কুলে যা। আচ্ছা মা, ঠিক আছে। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এই বলে মিনার মা তার কাজে চলে গেল আর মিনা রেডি হয়ে স্কুলে চলে গেল। এভাবেই তাদের ভালোভাবে দিন যেতে লাগলো। একদিন বিকেল বেলা মিনার মা কাজ শেষে তাড়াতাড়ি বাসায় চলে এলো। তখন মিনা তার মাকে বলল, কি হলো মা, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? মারে, আমার শরীরটা ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে এলাম। আসো মা, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার আনছি। না রে মা, এখন কোনো খাবার খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। এভাবেই সে দিনটা কেটে গেল। পরদিন সকালে মিনার মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। মিনা তার মায়ের এমন অবস্থা দেখে অনেক কান্না করতে লাগলো। মা, মা, এ তোমার কি হয়ে গেল? তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছ। মা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য ঔষধ আনছি মা। মিনা কিছু খুচরা টাকা নিয়ে ঔষধ আনতে গেল। আমি এখন ঔষধ কোথায় পাবো? মা যে ভীষণ অসুস্থ, তাকে যে সুস্থ করতেই হবে। এই বলে মিনা কাঁদতে লাগলো। সেই সময় সে রাস্তা দিয়ে এক বুড়ি যাচ্ছিল। বুড়ি মিনাকে কাঁদতে দেখে মিনার কাছে এলো। কিরে মেয়ে, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বল তো? আমার মা যে ভীষণ অসুস্থ, মাকে সুস্থ করার মতো আমার কাছে কোনো টাকা নেই যে টাকা দিয়ে মায়ের জন্য ঔষধ কিনে আনবো। ও, এই ব্যাপার, এই জন্য বুঝি তুই কান্না করছিলি? তবে আমার কাছে একটা উপায় আছে, যার মাধ্যমে তোর মা একদম সুস্থ হয়ে যাবে। কি উপায় বলো দিদা, আমি যে আমার মাকে সুস্থ করতে চাই। দূরের এক জঙ্গলে এক দয়ালু অর্জুন গাছ আছে, যে গাছ সবার উপকারে আসে। সেটা ঔষধি গাছ। সেই গাছের পাতা রস করে খেলে সবাই সুস্থ হয়ে যায়। তাহলে আমি সেই গাছ থেকে পাতা এনে রস বানিয়ে মাকে খাওয়াবো। এই গাছের পাতা
নিয়ে আসা এত সহজ নয়। সেই গাছের কাছে যেতে হলে 7টি নদী পার হতে হবে। আর সেই 7টি নদী পার করতে পারলেই তবে সেই গাছের সন্ধান পাবি। যেভাবেই হোক আমি ওই 7টি নদী পার করব আর ঔষধি পাতা এনে মাকে খাইয়ে দিব। সেই বুড়ি মিনাকে সব কথা বলে সেখান থেকে চলে যায়। আর মিনা প্রথম নদীর কাছে যায় আর সেখানে একটা নৌকা দেখতে পায় আর সেই নৌকাতে উঠে যেতে লাগে। তখনই সেই নদীতে অনেক জোরে ঢেউ আসতে লাগলো। একি একি কি হলো এটা? এত ঢেউ কোথা থেকে এলো? আমি তো মনে হচ্ছে পড়েই যাব। মিনা অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিল আর এক এক করে 7টি নদী পাড়ি দিতে লাগলো। আর শেষ নদী পাড়ি দেওয়ার সময় এক কুমিরের কবলে পড়লো। আরে, এতদিন পর এই নদী দিয়ে কেউ মনে হয় যাচ্ছে। আজকে তো এই আমার রাতের ডিনার হবেই হবে। হা 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 হা। এই বলে কুমিরটি মিনার নৌকার কাছে এলো আর তখনই নৌকাটা থেমে গেল। তখন মিনা বলতে লাগলো, একি কি হলো এটা? নৌকাটা এভাবে থেমে গেল কেন? কি হলো আমার? এই যে মেয়ে, কোথায় যাচ্ছ? তোমায় যে আমি খেয়ে ফেলবো। অনেক দিন পর মানুষের মাংস খাবো। হা 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 হা। একি আমি কোন বিপদে পড়লাম আবার? না না, এ হতে পারে না। কুমির ভাইয়া, প্লিজ তুমি আমাকে খেও না। তুমি আমাকে খেয়ে নিলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। আরে আরে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার মায়ের? এরপর মিনা তার মায়ের অসুস্থর ব্যাপারে সব কথা খুলে বলে। এসব শুনে কুমিরের অনেক মায়া হয়। তোমার এত কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগছে। যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তারপর মিনা সেই গাছটার কাছে যায়। গিয়ে দেখে গাছটি অনেক বড়। তাই মিনা সেই গাছের পাতা পারতে পারে না আর সেই গাছের নিচে বসেই কান্না করে দেয়। এত কষ্ট করে 7টি নদী পার করে এলাম শুধু এই দয়ালু অর্জুন গাছের পাতা নিব বলে, কিন্তু এই গাছের পাতা তো অনেক উপরে। আমি তো পারতেই পারছি না। এখন কি করব আমি? এই বলে মিনা কান্না করতে থাকে। তখনই সে দয়ালু অর্জুন গাছ কথা বলে ওঠে। এই মেয়ে, তুমি এভাবে কান্না করো না। আমি তোমার সব কথাই শুনেছি। তুমি যে আমার গাছের পাতা নিতে এসেছো, আর আমার কাছে যে আসে আমি তাকে ফিরিয়ে দেই না। গাছকে এভাবে কথা বলতে দেখে মিনা অবাক হয়ে যায় আর বলে, এ কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এই নাও পাতা। এ কথা বলে গাছটি তার একটি ডাল নিচে নেমে দেয় আর একটি ছোট ডাল ভেঙে দেয় আর বলে, এই নাও, এই পাতার রস তোমার মাকে খাইয়ে দিবে। আর এই ডালটা মাটিতে রোপণ করে দিবে। আর এই ছোট ডাল থেকে অনেক বড় গাছ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। সত্যি তুমি অনেক দয়ালু। আমি যে দয়ালু অর্জুন গাছ, আর আমি সবাইকে সাহায্য করি।
তারপর মিনা সে গাছকে ধন্যবাদ জানিয়ে সে পাতা আর ডাল নিয়ে সেখান থেকে চলে গেল। আর বাড়িতে পৌঁছে মিনা তার মাকে এই পাতার রস বানিয়ে খাইয়ে দেয়। আর মিনার মা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। মিনা তার মাকে সুস্থ অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়। মা, তুমি এখন একদম সুস্থ। তোমাকে সুস্থ অবস্থায় দেখে আমার অনেক ভালো লাগছে। আর এই সব কিছু দয়ালু অর্জুন গাছের জন্যই হয়েছে। অর্জুন গাছ? এটা আবার কি গাছ রে মা? তখন মিনা সে দয়ালু অর্জুন গাছের কথা বলে দেয় আর সেই ছোট গাছটিকে দেখিয়ে দেয়। খুব ভালো করেছিস মা। এই গাছ আমাদের বাড়িতে থাকলে আমরা নিজেরা এবং অন্যদেরকেও এই পাতা রস দিয়ে সাহায্য করব, আর তারাও সুস্থ হয়ে যাবে। এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। আর সে গাছটিও বড় হয়ে যায় আর সবার বিপদে আপদে কাজে লাগে। রামপুর গ্রামে হাসি নামের এক মেয়ে তার সৎ মায়ের সাথে থাকতো। হাসির সৎ মা ছিল অনেক অত্যাচারী। হাসিকে দিয়ে সে সব কাজ করিয়ে নিত। হাসি দেখতে ছিল অনেক কালো। হাসি যখন ছোট তখন তার মা মারা গেছে। এরপর হাসির বাবা বিয়ে করে নিয়ে আসে। হাসির সে সৎ মা কখনো হাসিকে আপন করে নেয়নি। একদিন, হাসি, এই হাসি, কোথায় রে তুই? নবাবজাদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, কই রে? হ্যাঁ মা, ডাকছো কেন? আমি একটু ঘুমিয়েছিলাম। কি লাগবে মা, বলো। ওরে নবাবজাদি, বেলা কত হয়েছে দেখেছিস? রান্না কে করবে শুনি? আমার খিদে পেয়েছে, যা রান্না কর গিয়ে। আচ্ছা মা, ঠিক আছে, আমি রান্না করছি। এরপর হাসি রান্না করতে যায় আর হাসির সৎ মা পায়ের উপর পা দিয়ে খায়। হাসির বাবা শহরে থাকে, সে এ বিষয়ে কিছুই জানতো না। একদিন হাসি রাস্তা দিয়ে হাঁটছিল। তার সাথে গ্রামের এক কাকিমার দেখা হয়। কি রে হাসি, কোথায় যাচ্ছিস? সকাল সকাল তোর এই মুখখানা আমাকে দেখালি? তোর জন্য আমার এখন দিনটাই মাটি হবে। কাকিমা, তুমি কেন এভাবে বলছো? আমি আবার কি করলাম? আমি তো বাজার করতে যাচ্ছি। কি করলি মানে? তোর এই কালো মুখ যে অশুভ রে অশুভ। যা যা, দূর হ এখান থেকে। হাসি অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর গ্রামের কাকিমা রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ সে পা পিছলে কাদাতে মুখ থুবড়ে পড়ে যায়। এ সি 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 সি, এটা কি হলো? আমার তো পুরো গায়ে কাদা লেগে গেছে। বলেছিলাম না এই মেয়ে অলক্ষণী, এর জন্য আমার আজ এই দশা। এই বলে গ্রামের কাকিমা চলে যায়। গ্রামের সবাই ভাবতো হাসির মুখ অশুভ, কেউ যদি তাকে দেখে তার অমঙ্গল হয়। হাসি পুকুর পাড়ে বসে কাপড় কাচ্ছিল। তখন সেখানে পুকুরের মালিক মোড়ল আসে। কি রে হাসি, তুই কি করছিস? মোরুল মশাই, আমি কাপড় কাচ্ছি গো। সে কি, আমার পুকুরের মাছগুলো এরকম ভেসে উঠছে কেন? হায় হায়, পুকুরের মাছগুলো যে সব মরে যাচ্ছে। কি রে অলক্ষণী মেয়ে, তুই আমার পুকুরের পাড়ে এসেছিস কেন? আজ তোর জন্য আমার পুকুরে সব মাছ মরে যাচ্ছে। এতদিন শুনেছিলাম
এখন তো নিজ চোখে দেখলাম। দূর হ, দূর হ এখান থেকে। অলক্ষণী একটা মেয়ে নিজের বাপ মাকে খেয়েছে, এখন আমারই জ্বালাতে এসেছে। দূর হ এখান থেকে বলছি। হাসি কান্না করতে করতে সেখান থেকে যেতে থাকে আর বলে, মা, মা, তুমি আমাকে রেখে কেন গিয়েছো মা? সত্যি কি আমি অলক্ষণী? মা, ও মা, তুমি আমাকে নিয়ে যাও মা। হাসি কান্না করতে করতে বাড়িতে যায়। আর সব কাপড় কাচা হয়নি জন্য হাসির সৎমা অনেক রেগে যায়। হ্যাঁ রে, কোথায় গিয়েছিলি তুই? কাপড় তো দেখছি সব ময়লাই আছে। মা, আমি মোড়ল মশাইয়ের পুকুর পাড়ে কাপড় ধুতে গিয়েছিলাম, কিন্তু ওনার পুকুরে সব মাছ মারা যাচ্ছে। উনি আমাকে অনেক বকাবকি করে তাড়িয়ে দিয়েছে মা। আমি কিভাবে কাপড়গুলো ধুবো মা? তুমি বলো, আমি কিভাবে ধুবো? তোর মতো অলক্ষিনী মেয়েকে গালি দিব না তো কি করব? হ্যাঁ, যা, কিভাবে পারিস কাপড়গুলো ধুয়ে আন। যা বলছি এখান থেকে। এভাবেই হাসি সবার কাছে লাঞ্ছিত হতো। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। গ্রামে একটার পর একটা অঘটন হতে থাকে আর সব দোষ হাসির হয়। একদিন গ্রামের সবাই মোড়লের বাড়িতে গিয়ে বিচার দেয় আর মোড়ল গ্রামবাসীরা মিলে হাসিদের বাড়িতে আসে। মোড়ল রোহিণীকে ডাকতে থাকে। রোহিণী, এই রোহিণী, বাড়িতে আছো? কি হলো রোহিণী? এই রোহিণী। কে কে ডাকছে? ও মোড়ল মশাই, এ কি গ্রামের সবাই আমার বাড়িতে কেন? হ্যাঁ আমি। তোমার সৎ মেয়ের কারণে গ্রামে অমঙ্গল হচ্ছে। গ্রামে সবাই আমাকে অভিযোগ করেছে। এক্ষুনি ওকে এই গ্রাম থেকে চলে যেতে হবে, না হলে আমি তোমাকে আর তোমার মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিব। এই বলে দিলাম। গ্রামে বাচ্চারা চুরি হচ্ছে, একটাও পশু প্রাণী নেই, সব উধাও হয়ে যাচ্ছে। গ্রামে যে অমঙ্গলের তাণ্ডব চলছে। তোমরা কি চলে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? কিন্তু মোড়ল মশাই, আমি কি করেছি? আপনি আমাকে কেন এভাবে বলছেন? আমি কালো, এটা কি আমার দোষ? চুপ অলক্ষণী, একটা কথা বলবি না। এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ওদের তাড়িয়ে দাও। না না মোড়ল মশাই, আমাকে তাড়িয়ে দিবেন না। এই অলক্ষিনী মেয়ে, তোর জন্য কত বড় কথা শুনতে হচ্ছে। যা, এই গ্রাম থেকে বের হয়ে যা বলছি। মাটাকে তো খেয়েছিস, এখন আমাদের সবাইকে খাবি নাকি? দূর হয়ে যা। মা, আমি কি করেছি? কোথায় যাব আমি? আমার যে কেউ নেই, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। দয়া করো আমাকে, তোমরা আমাকে কেউ তাড়িয়ে দিও না। এই মেয়ে, বেশি কথা না বলে দূর হ। এই গ্রাম থেকে তুই দূর হ। তোর জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারছি না। সবাই অনেক রাগারাগি করে হাসিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। হাসি কান্না করতে করতে বলে, হে খোদা, তুমি আমাকে কেন কালো বানিয়েছো? আমি কেন এত অলক্ষণী? আমি কি সত্যি অলক্ষণী? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মা, মা, তুমি আমাকে নিয়ে যাও মা। এরপর হাসি যখন কান্না করতে করতে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, তখন সে গুহার ভেতর থেকে অট্টহাসি শুনতে পায়। আরে, কে
এইভাবে হাসছে? দেখি তো গিয়ে। ওই গুহা থেকে হাসির শব্দ আসছে মনে হয়। এরপর হাসি গুহার আড়াল থেকে সবটা শুনতে থাকে। কে মনে করেছে এই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেব না? আমার মরিচ গাছে 60টা মরিচ হয়ে গেছে, শুধু আজ রাতের অপেক্ষা। এরপর এই গ্রাম আমার। এই 60টা মরিচে 60টা বাচ্চা আছে, সবগুলোকে বলি দেব। একে মরিচ গাছ, আবার 7 রঙের মরিচ ধরে আছে। কিন্তু 7 রঙের মরিচ গাছ হয় নাকি? এই মরিচ গাছে ডাইনি শক্তি। 7 রঙের মরিচে 7টা বাচ্চা আছে। না, এদেরকে আমায় বাঁচাতেই হবে। আর এই মরিচ গাছকে পুড়িয়ে ফেলতে হবে, না হলে যে আমাদের গ্রামটাকে ডাইনি নষ্ট করে দিবে। আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না। এরপর ডাইনিটা যখন বাইরে যায়, হাসি চুপি চুপি গিয়ে 7 রঙের 7টা মরিচ ছিঁড়ে ফেলে, আর সেগুলো মানুষ হয়ে যায়। ডাইনি টের পেয়ে তার গুহায় আসে। এই এই, কে রে তুই? আমার শক্তি নষ্ট করছিস? আমার 7 রঙের মরিচ কোথায় গেল? ডাইনি যখন এসব বলছিল, হাসি মরিচ গাছে আর ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেয়। ডাইনি সেখানেই মারা যায়। এরপর হাসি সে বাচ্চাগুলোকে গ্রামে নিয়ে গিয়ে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়। গ্রামের সবাই অনেক লজ্জিত হয়, তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর হাসি তার সৎ মায়ের সাথে বাড়িতে ফিরে যায়। হাসির সৎ মা তাকে আর অত্যাচার করে না, নিজের মেয়ের মতোই ভালোবাসে।